হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালোই আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছো এবং সাপোর্ট দিয়েছো তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শোনার মতো, আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে সবাই হেডফোন নিয়ে বসে যাও। আজ আমি খুব আনন্দে ছিলাম। আমার বন্ধু তানিয়ার গায়ে মেহেদি অনুষ্ঠান। আমি তার পাশে বসেছিলাম। হঠাৎ সামনে দাঁড়িয়ে থাকা একজন ছেলের চোখে আমার নজর গেল। যদিও সে সরাসরি আমার দিকে তাকাচ্ছিল না, আমি অনুভব করছিলাম যে তার দৃষ্টি বারবার আমার দিকে আসছে। মাঝে মাঝে আমি লক্ষ্য করলাম সে উপরে থেকে নিচ পর্যন্ত আমাকে দেখছে। তার নজরের ওজন আমাকে অস্বস্তি দিচ্ছিল। তাই আমি আমার বন্ধু তানিয়াকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম এবং অন্যত্র গিয়ে বসার সিদ্ধান্ত নিলাম, কারণ সেদিন আমি অনেক সুন্দর করে সেজেছিলাম আর আমি যে ড্রেসটা আমি এছিলাম সেটা ছিল অনেক আকর্ষণীয়। সবার থেকে আমাকে বেশি সুন্দর লাগছিল সেখানে, কিন্তু সে আবার এমন এক স্থানে দাঁড়ালো যেখান থেকে সে আমাকে স্পষ্টভাবে দেখতে পাচ্ছিল। আমি চেয়েছিলাম তানিয়াকে বলি যে এই ছেলে আমার দিকে বারবার তাকাচ্ছে, কিন্তু আজ তার বিশেষ দিন, আমি তাকে বিরক্ত করতে চাইনি। কিছুক্ষণ পরে ছেলেটি আবার আমার সামনে এসে দাঁড়ালো। তার চেহারায় ছিল গভীর চিন্তার ছাপ, কিন্তু তার চোখ যেন আমার দিকে থেমেছিল। সে দেখতে ভালোই ছিল। আমি তখন একটি হালকা গোলাপি স্কার্ফ পরেছিলাম, আমার চুল ছিল লম্বা বিনুনি করা আর হালকা মেকআপে নিজেকে সাজিয়েও ঘর থেকে বেরিয়েছিলাম। আমি এমনিতেই অনেক সুন্দর ছিলাম। আমার মা সবসময় বলতেন বিশেষ অনুষ্ঠানগুলোতে মেয়েরা আরও বেশি সুন্দর দেখায়। আজকের দিনটাও ছিল তেমনি একটি দিন। আমি এবং আমার ঘনিষ্ঠ বন্ধু তানিয়ার, যাকে আমি বোনের মতো ভালোবাসি, একসাথে একটা অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলাম। মনটা কেমন যেন অস্থির লাগছিল, কারণ আশেপাশে এমন কিছু মানুষ ছিল যারা কোনো ভালো মুহূর্ত নষ্ট করতে ছাড়ে না। তাদের দৃষ্টি ছিল অস্বস্তিকর। কিছুক্ষণ পর এক মেয়ে এসে জানালো যে কনের মা আমাকে ডাকছেন, মানে আমার প্রিয় বন্ধু তানিয়ার মা। আমি ভাবলাম হয়তো কিছু সাহায্যের প্রয়োজন হবে, কারণ আমি আগেই বলেছিলাম অনুষ্ঠানের কাজগুলোতে আমি সাহায্য করব। এটা ছিল আমার জন্য একটা ভালো সুযোগ সেই অস্বস্তিকর চোখগুলো থেকে মুক্তি পাওয়ার। অনুষ্ঠানটি খুব জমকালো ছিল। তানিয়ার পরিবার বেশ সমৃদ্ধ এবং তারা তাদের বাড়িতে এমন জমকালো আয়োজন প্রায় করত। আমি ভিতরে গিয়ে এক মেয়ের সাথে কথা বললাম। সে আমাকে জানালো যে আমি রুমে যেতে পারি, কারণ আন্টি সেখানে অপেক্ষা করছেন। আমি দরজা খুলে ঢোকার পর হঠাৎ অবাক হয়ে গেলাম। ভয় পেয়ে আমি চিৎকার করতে যাচ্ছিলাম, কিন্তু তার আগেই কেউ এসে আমার মুখ চেপে ধরল। সামনে এক ছেলের উপস্থিতি আমাকে হতবাক করেছিল। সে একাই ছিল না, তার সাথে আরও কিছু বন্ধু ছিল। তারা একসাথে আমাকে আমার গল্পগুলো তোমরা শুনো, কিন্তু সাবস্ক্রাইবই করো না দয়া করে। গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। আর কী ধরনের গল্প শুনতে চাও কমেন্টে জানাও। আমার নাম সোনিয়া, আর তানিয়া আমার খুব ঘনিষ্ঠ বন্ধু। সে না থাকে আমার জীবনের অনেক কিছুই হয়তো অন্যরকম হতো। সে শুধু আমার ভালো বন্ধু নয়, বরং আমার শিক্ষায়ও অনেক বড় প্রভাব রেখেছিল। যদিও এখন আমাদের পড়াশোনা শেষ, তার জীবনে নতুন একটি অধ্যায় শুরু হতে চলেছে, আর সে আমার প্রতি একটা আলাদা অনুভূতি তৈরি করেছে। আমি তখন অবিবাহিত ছিলাম এবং ভালোবাসা নিয়ে আমার মধ্যে এক ধরনের দ্বিধা ছিল। আমি সবসময় মনে করতাম যে পুরুষরা মেয়েদের প্রতি আকৃষ্ট হয় যতক্ষণ না তারা সুন্দর থাকে, আর যখন সেই সৌন্দর্য কমে যায় তখন তারা চলে যায়। আমি আমার বাড়িতেও এই চিত্রটাই দেখেছিলাম। বাবার ঠাট্টা, মায়ের প্রতি তার আগের সেই মনোযোগ না থাকা, এসব দেখে আমি বুঝেছিলাম যে সময়ের সাথে অনেক কিছু বদলে যায়। মায়ের যৌবনের ছবি দেখে আমি অবাক হতাম। তিনি তখন সত্যিই খুব সুন্দরী ছিলেন, কিন্তু সন্তান জন্ম দেওয়ার পর ঘরের কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। সেই কারণে তার চেহারায় বার্ধক্যের ছাপ পড়ে গেছে। আমি মাকে জিজ্ঞেস করেছিলাম বাবার কথায় তার খারাপ লাগছে কিনা। মা হেসে বলেছিলেন এসব নিয়ে চিন্তা না করতে। তানিয়া আমার ঘনিষ্ঠ বান্ধবী খুব সুন্দরী ছিল। আমি তাকে বলতাম ভালোবাসা যেন তোমার জীবন নষ্ট না করে ফেলে। তখন সে বলতো আমার স্বামী একজন খুব ভালো মানুষ, তুমি চিন্তা করো না। আমি আগে এ ব্যাপারে কিছু বলিনি, তবে যখন তার স্বামীর সাথে দেখা করি তখন বুঝেছিলাম সে সত্যিই একজন ভদ্র ও সুন্দর মনের মানুষ। তানভীর নামের এক ব্যক্তিও ছিল যাকে আমি আগে চিনতাম, কিন্তু তানিও একদিন খুব গর্বের সাথে আমাকে পরিচয় করিয়ে দিল, বলল এটাই আমার বন্ধু। সে আমার পরিবারের চেয়েও আপন। স্বামীও খুব ভালো মানুষ ছিলেন। আমি সত্যিই খুশি হলাম। ভেবেছিলাম সে খুব ভালো জায়গায় বিয়ে করেছে, তবে আমার জীবনটা এত সহজ ছিল না। আমরা ছিলাম দরিদ্র এবং আমি আমার ইচ্ছাগুলোকে চেপে রাখতাম। ছোট ছোট স্বপ্নের জন্য আকুল থাকতাম, কিন্তু তানিয়ার সাথে থাকার কারণে কিছু কিছু স্বপ্ন পূরণ হতো। তানিয়া সবসময় আমার পাশে থাকতো, আমার ইচ্ছেগুলো পূরণে এর চেষ্টা করত। যখন আমি কোনো কিছু চাইতাম না, সে নিজে থেকে কিছু এনে বলতো এটা নাও, এটা তোমার জন্য ভালো হবে।
আমার পরিবারের অন্যরা মাঝে মাঝে আমাকে নিয়ে ঈর্ষান্বিত হতো, কিন্তু আমি সবসময় চেষ্টা করতাম আমার জীবনের সীমাবদ্ধতাগুলোকে মেনে নিতে। আমি তানিয়ার থেকেও অনেক সুন্দর ছিলাম। তানিয়া সবসময় টাইফিট পোশাক পরে থাকতো যাতে সে সুন্দর দেখায়। সে সবসময় আমাকে বলতো, তোমার মেয়ের জীবনে এমন দিন আসবে যখন সে এত বেশি গুরুত্ব পাবে যে তোমার মৃত স্বামীর আত্মাও বিস্মিত হবে। মা আমাকে বারবার বুঝিয়ে দিতেন যে ধনী মানুষদের সাথে বন্ধুত্ব করা ঝুঁকিপূর্ণ। যখন দুজনের সামাজিক মর্যাদা একই থাকে তখন বন্ধুত্ব গড়ে ওঠে, কিন্তু যখন যে অনেক বেশি তখন সেই বন্ধুত্বের জায়গা সহানুভূতি এসে যায়, আর সেটি প্রকৃত বন্ধুত্ব থাকে না। মা মনে করতেন ধনী মানুষদের সাথে ঘনিষ্ঠ হওয়া মানে শুধু তাদের দয়া পাওয়া, কিন্তু প্রকৃত অর্থে তারা কখনো বন্ধু হতে পারে না। আমার হৃদয়ে ছিল সত্যিকারের বন্ধুত্ব, আর আমি চাইতাম আমার জীবনেও বড় কিছু হোক। আমার বন্ধুরা বলতো, তোর তো বিয়ের জন্য কিছুই নেই, আমি সব ব্যবস্থা করে দেব। তোর বোনেরা যেমন বিয়েতে মজা করেছে তুইও সেভাবে মজা করবি, আর আমার স্বামীর কাছ থেকে তো টাকা চাইতেই পারিস। সে মজা করে বলতো 3 লাখ টাকা চাইব, কিন্তু ফেরত দিও না। এই কথা শুনে আমি হেসে ফেলতাম, আর মা বলতেন, কেন এই মেয়েটা আমাদের এত ভালোবাসে। তানিয়া অনেক ভালো মনের মানুষ ছিল। মা সবসময় ভাবতেন ধনী মেয়েদের সাথে মেলামেশা করলে সবাই তোমার দিকে নজর দেবে, তুমি তানিয়ার থেকেও সুন্দর, কিন্তু টাকার অভাবে তা বোঝা যায় না। মা আমাকে বলতেন, তুমিও তো একদিন বড়লোক কারো সাথে বিয়ে করতে পারো, কিন্তু তোমাকে খুব সাবধান হতে হবে, না হলে কেউ তোমাকে বিয়ে করবে না। আমি মাকে মজা করে বললাম, আপনি আমাকে উৎসাহ দিচ্ছেন নাকি ভয় দেখাচ্ছেন আমার বন্ধুর বিয়েতে যেতে? মা আমাকে অনুমতি দিয়েছিলেন। বিয়ের আগে মেহেন্দি অনুষ্ঠান ছিল, যেখানে আমাকে বিশেষ পোশাক পরতে বলা হয়েছিল। একদিন আমরা কেনাকাটা করতে বের হলাম, তখন তানিয়া আমাকে তার এক কাজিনের সাথে পরিচয় করিয়ে দিল। তার নাম তানভীর। সে একজন ভদ্র ছেলে বলে মনে হলো। সে ছিল এক অবিবাহিত ছেলে, সদ্য বিদেশ থেকে ফিরেছে। একদিন সে আমার সাথে কথা বলার চেষ্টা করল। আমি একটু অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তুমি কেন আমার সাথে এত কথা বলছো? সে তার হাত বাড়িয়ে হাত মেলানোর চেষ্টা করল, কিন্তু আমি হাত বাড়ালাম না। আমি এই বিষয়ে বেশ দিক, অন্য পুরুষদের সাথে হাতে হাত মেলানো আমার অভ্যাস নয়। সে হেসে বলল, হাত না মেলালে তুমি আমাকে অপমান করলে, কিন্তু কিছু মনে করো না। আমি কিছুটা বিব্রত হয়ে ভাবলাম, এর সাথে পরিচয় করার প্রয়োজনটাই বা কেন? আমি তাকে স্পষ্ট বললাম, তুমি অনেক ধনী আর আমি এক সাধারণ পরিবারের মেয়ে। আমার বাবা আমাদের ছেড়ে চলে গেছেন। আমার বড় বোনের বিয়ে হয়েছে এক সাধারণ পোস্টম্যানের সাথে। মা মানুষের কাপড় সেলাই করে জীবিকা চালান, আর তুমি বলছো এই ছেলে বিদেশে পড়াশোনা করেছে, এমন একজন আমার সাথে বিয়ে করবে কেন? তানিয়া একদিন বলেছিল তারা একটি সাধারণ সহজ মেয়ে খুঁজছে, কিন্তু আমার মনে প্রশ্ন ছিল, তারা কেন আমাকে বেছে নেবে? তাদের তো কোনো কারণই নেই আমার মতো মেয়েকে বিয়ে করার। তা নিয়ে আমাকে বলেছিল, তোর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খারাপ নয়, কিন্তু আমি তোর ওই কাজিনকে একদম পছন্দ করি না। আমি বললাম, ও তো এমন একজন যাকে প্রথমে কেউই পছন্দ করে না। তার দৃষ্টিভঙ্গি আমার দিকে ছিল কেমন অদ্ভুত, যেন আমাকে একটা শিকারের মতো দেখছে। আমি বুঝতে পেরেছিলাম সে কি ধরনের মানুষ। প্রতিবার আমি অন্য কোথাও বসতে যেতাম, সে এসে আমার সামনে দাঁড়াতো, কখনো সিগারেট জ্বালাতো, আর তার ধোঁয়া আমার দিকে ছুড়ে তাকাতো, যেন আমাকে তার অধীনে নিয়ে যেতে চাইছে। মনে হতো তার দৃষ্টিতে আমি কোনো মূল্যহীন বস্তু। এমন মানুষকে আমি কখনোই স্বামী হিসেবে চাইনি। আমি চেয়েছিলাম একজন সৎ এবং অনুভূতিপ্রবণ মানুষ, যে মানুষকে সম্মান করে, একজন সাধারণ মানুষ। আমি বড় স্বপ্ন দেখা মানুষ নই, শুধু একজন ভালো মনের মানুষ চেয়েছিলাম, যে আমাকে বুঝবে এবং শ্রদ্ধা করবে। আমি সবসময় চেয়েছিলাম একজন সাধারণ নারী হতে, যে তার স্বামীর পাশে দাঁড়াতে পারে। সেই সময় আমি কারো সাথে তেমন কথা বলিনি, তবে আমার বন্ধু হিসেবে তোমাকে এটা বলছি, তুমি যদি কিছু পছন্দ না করো আমি তা করব না। কিন্তু কিছু মানুষ আছে যারা সহজে প্রভাবিত হয় অনুষ্ঠানে থাকা ছেলেটির আচরণে। আমি খুব অস্বস্তি বোধ করছিলাম, অথচ এটি আমার একমাত্র বন্ধুর বিশেষ দিন ছিল। আমি আসলে পুরো অনুষ্ঠানটাই ঠিকমতো উপভোগ করতে পারছিলাম না। তার উপর যে পোশাকটি আমি পরেছিলাম সেটাও আমার মনের মতো ছিল না। মায়ের কথা মনে পড়ল, তিনি বলেছিলেন, এমন কিছু পরো না যাতে তোমার অস্বস্তি হয়। আমি মায়ের কথাগুলো ভেবে নিজেই নিজেকে দোষারোপ করছিলাম, যখন হঠাৎ একজন এসে জানালো, আন্টি তোমাকে ডাকছেন, ঘরে কিছু কাজ আছে। আমি ভীষণ খুশি হলাম যে বাইরে না থেকে ভেতরে যেতে পারবো, তাহলে হয়তো ছেলেটার হাত থেকে রক্ষা পাবো। বাড়িতে খুব বড় ছিল, মনে হচ্ছিল এখানে অনেকগুলো রুম আছে। বাড়িটা এতটাই বড় যে তানিয়া পরিবারের লোকজন ছিল খুবই কম। আমি ভাবলাম ভেতরে হয়তো কোনো কাজ করতে হবে, কিন্তু ঘরে ঢুকতেই দেখলাম সেই ছেলেটি আর তার আরও কয়েকজন বন্ধু সেখানে বসে আছে। আমি এক মুহূর্তের জন্য থমকে গেলাম। পরিস্থিতি খুবই অস্বস্তিকর হয়ে উঠেছিল। আমার মনের ভিতরে একটা সংকেত ছিল যে আমাকে এখান থেকে তাড়াতাড়ি বের হতে হবে। আমি ঘুরে দাঁড়াতে শুরু করতেই হঠাৎ সেই ছেলেটি আমার হাত ধরে দরজা বন্ধ করে দিল। আমি অবাক হয়ে বললাম, এটা কি ধরনের ব্যবহার? আমার মনে হচ্ছিল যে এই মুহূর্তটি খুবই ভয়ানক হতে চলছে। তার বন্ধুরা মিলে আমার সাথে যা করছে তা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। তারা সবাই একে একে আমার জীবনটা নষ্ট করে দিয়েছে। আমি চিৎকার করে সবাইকে ডাকছিলাম, ঠিক তখন তানিয়া এসে আমাকে আঁকড়ে ধরল।
আর আমার মা তখন ঘরের কাছেই ছিলেন। রাত তখন প্রায় 2টা। মা আমাকে দেখে বললেন, সব ঠিক আছে তো পূজা? আমি তখন নির্বে মাথা নাড়লাম। তানিয়া এসে বলল, আন্টি ও ঠিক আছে, আমি ওকে একটু বিশ্রাম দিতে চাই। মা তাকে বললেন, ওকে ভেতরে নিয়ে যাও আর চা দাও, ঠিক হয়ে যাবে। আমার মা কিছুটা বিরক্ত ছিলেন, কারণ আমি ওদের সাথে দেখা করতে গিয়েছিলাম। মায়ের মতে যদি কোনো কিছু বারবার ঘটে তাহলে এর পেছনে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য থাকে। তবে বিশ্বাসটি বেশ আগ্রহের ছিল, আর তুমিও একসময় খুব আগ্রহী ছিলে। এখন যখন সময় বদলেছে, তুমি আমার মেয়েকে ছেড়ে দিলে, আর এখন আবার ফিরে আসলে বললে যে তুমি তার যত্ন নেবে। আমি মাকে বললাম, এটা আমার ব্যাপার নয়। মায়ের মুখে তখন নীরবতা। তানিয়া আমার পাশে ছিল, কিন্তু তারপর সে চলে গেল। আমার কাঁধে হাত রেখে যখন সে ফিরে যাচ্ছিল, আমি তার হাত ধরলাম। ভেজা চোখে বললাম, আমি তোমার পাশে আছি। কিন্তু তার জীবন তো ছিল অন্যদিকে। বাঁক নেওয়া বিয়ে আর জীবন মৃত্যুর ভেতর। আমি বললাম, আম্মা আমি খুব ক্লান্ত, একটু ঘুমাতে চাই। মা বললেন, ঠিক আছে তুমি ঘুমাও, আমি তোমাকে বিরক্ত করব না। কিন্তু আমার মনের ভেতরে তখন অনেক কিছু চলছিল। তানিয়ার বিয়ে হয়ে গেছে, কিন্তু আমি তাকে এই বিষয়ে কিছু জানাতে চাইনি। আমি জানতাম সে ধনী পরিবারের মেয়ে, তার জন্য সবকিছুই আলাদা ছিল। আমি ভাবছিলাম হয়তো তানিয়া কয়েকদিন আমার সাথে যোগাযোগ করবে না, কিন্তু যদি সে না আসে তাতে কিছু যায় আসে না। আমি নিজের ভেতর ডুবেছিলাম। মা বলতেন, তোর উপর কারো নজর লেগেছে। এমন কথা শুনলে আমি চুপ করে যেতাম। মানুষের দৃষ্টি হয়তো খারাপ হতে পারে, কিন্তু জীবনকে লুকিয়ে রাখা যায় না। তবু আমি তানিয়ার জন্য অপেক্ষা করছিলাম। 2 দিন পর সে এসে আমাকে বাড়ি থেকে নিয়ে গেল। তার চেহারায়